এই করোনাকালে আপনার চেনা কি কেউ চাকরি হারিয়েছেন? বেতন কমেছে কোনো বন্ধু? কেন বলছি বলুন তো? কারণ গত এপ্রিল থেকে আগস্টে প্রায় 2,10,00,000 মানুষ বেকার হয়েছেন। হতে পারে এর মধ্যে কেউ আপনার বন্ধু, কেউ পরিচিত, আবার কেউ হয়তো আপনার কেউ না, নিছকই সহনাগরিক। সহজ হিসাবে বললে মাসে কাজ হারানোর সংখ্যাটা প্রায় 4 লক্ষের একটু বেশি। কি সংখ্যাটা উদ্বেগজনক তো? তাই বিগত কয়েক মাসে কত সংখ্যক মানুষ কাজ হারিয়েছেন কিংবা কতটা অর্থনৈতিক মন্দার দিকে যেতে হয়েছে তা নিয়ে কাটাছাড়া করতেই আমাদের এই পর্বের কি বলছে বাংলা। সঙ্গে আমি রাজাময় মুখোপাধ্যায়। উপদেষ্টা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি গত 7ই সেপ্টেম্বর যে রিপোর্ট প্রকাশ করেছেন তার রীতিমতো হাড় হিম করা। সেখানেই ধরা পড়েছে এই উদ্বেগের ছবি। দেশের মোট কর্মসংস্থানের মধ্যে 21% বেতনভোগ কর্মী হিসেবে কাজ পান। বাধা বেতনের কর্মী অর্থাৎ বহুজাতিক আইটি কোম্পানিতে কর্মরত কোনো ব্যক্তি থেকে আমার আপনার বাড়ির পরিচারিকা, রান্নার দিদি, গাড়ির চালক সকলেই এই শ্রেণীর আওতায় পড়েন। মার্চ মাসে লকডাউন ঘোষণা করা হয়। ঠিক তার পরের মাস এপ্রিলেই কাজ হারান দেশের 12,15,00,000 মানুষ। এর মধ্যে 9,12,00,000 মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী, হকার কিংবা দিনমজুর, অর্থাৎ যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। বাকি 3,03,00,000 মানুষ ছিলেন বাধা বেতনের কর্মচারী। এরপর ধাপে ধাপে লকডাউন উঠে যাওয়া এবং অর্থনীতির চাকা গড়ানো শক্ত করতেই এই দৈনিক আয়ের ওপর ভিত্তি করে থাকা এই মানুষেরা কাজে ফিরতে থাকেন। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে চালু হওয়া সরকারি প্রকল্পে রোজগারের জন্য নাম লেখান কাজ খোয়ানো অনেকেই। ফলে সব মিলিয়ে ওই ক্ষেত্রে কর্মরতের সংখ্যা বরং কিছুটা বেড়েছে। অথচ তার ঠিক উল্টো ছবি চাকরির ক্ষেত্রে। সিএমআইয়ের সমীক্ষা অনুযায়ী 2019-20 সালের শেষে যেখানে দেশে বাঁধা বেতনের চাকরিজীবী সংখ্যা 8.6 কোটি ছিল, সেখানে অগাস্টে তা নেমে এসেছে 6.5 কোটিতে, অর্থাৎ কমেছে 2.1 কোটি। লকডাউনে এপ্রিল মে মাসে তো বহুজন কাজ হারিয়েছেনই, জুলাই ও অগাস্টেও সেই সংখ্যা যথাক্রমে 48 এবং 33 লক্ষ। কিন্তু শুধুই কি করোনা হানার জন্য এই অবস্থা? এই সমীক্ষা অনুযায়ী ভারতকে এর দুর্ভোগ অবশ্য পোহাতে হচ্ছে কয়েক বছর ধরেই। 2017-18 সালে দেশে বাধা বেতনের চাকরি বেড়েছিল মাত্র 1.6%। 2018-19 সালে 0.01%। 2019-20 সালে উল্টে চাকরির সংখ্যা সরাসরি কমে গিয়েছে 1.8%। অর্থাৎ করোনার কারণে এবছর চাকরিজীবীদের ভুগতে হচ্ছে ঠিকই, কিন্তু বেহাল অর্থনীতির খেসারত গত কয়েক বছর ধরেই দিচ্ছেন তারা। যে কারণে 2016-17 সালে দেশে যেখানে 8.63 কোটি চাকরি ছিল, সেখানে লকডাউনের আগেই 2019-20 সালে কমে হয় 8.61 কোটি। এতে গেল চাকরির অবস্থা। এবার আমরা একটু চোখ রাখবো সমমন্তকের দেওয়া একটা পরিসংখ্যানের দিকে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে ক্লেম জমা পড়েছিল 3,97,000। কিন্তু লকডাউন শুরু হতে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ক্লেম জমা পড়ার সংখ্যাটা কত জানেন? 11,27,000, যা প্রায় আগের সংখ্যার তুলনায় 180% বেশি। কথাটা আমি বলছি না, কথাটা বলছে উমঙ্গ অ্যাপের তথ্য। প্রভিডেন্ট ফান্ডে বিপুল সংখ্যা ক্লেম জমা পড়ার পেছনে মূলত 3টি কারণ থাকতে পারে। 1, চাকরি যাওয়া; 2, বেতন কমে যাওয়া; আর 3, আগের তুলনায় চিকিৎসার খরচ বেড়ে যাওয়া। হিসেব করে দেখলে মানুষ করোনায় এবং লকডাউনে যাতাকলে নিজের অবসরের শেষ যে সম্বলটুকু সেটাও খরচ করে ফেলতে বাধ্য হচ্ছে। কিন্তু মানুষ তো এক প্রকার পরিস্থিতির শিকার, আর সেই পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব কেন্দ্র সরকারের। সেই দায়িত্ব কি তারা পালন করতে পারছে? এই যে অগণিত মানুষ চাকরি হারালেন, তার দায় কার? কীভাবেই বা তারা নতুন করে আবার চাকরি ফিরে পাবেন? কি বলছেন বিশিষ্ট অর্থনীতিবিদ? করোনা পরিস্থিতিতে দেশের বেহাল অর্থনীতির ধাক্কায় কাজ খুইয়েছেন বহু মানুষ। একদিকে সীমিত আয় আর অন্যদিকে
হাতে টাকা না থাকার জন্য তৈরি হচ্ছে আর্থিক দুরবস্থা, যার সরাসরি প্রভাব পড়ছে ক্রয় বিক্রয়ের ওপর। এমন পরিস্থিতিতেও কর্মসংস্থানের কথা চিন্তা না করে মানুষ যাতে সহজে ধার পায় তার ব্যবস্থা করছে কেন্দ্র। কিন্তু মানুষের হাতে টাকা না থাকলে তারা জিনিস কিনবে কোথা থেকে, উঠছে সে প্রশ্নও। এই বিষয়ে কি বলছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার? কেন্দ্রীয় সরকার যেটা করেছেন সেটা হচ্ছে যে যাতে মানুষ সহজে ধার পেতে পারে, ঋণ পেতে পারে, তার নানা রকম ব্যবস্থা করেছে। কিন্তু সমস্যা হলো, মানুষ যদি একটা কোম্পানি মনে করে যে সে যেটা তৈরি করবে সেটা বিক্রি করা যাবে না, অর্থাৎ মানুষ যদি জিনিসপত্র না কেনে, তাহলে সুলভে ধার দিয়েও কোনো উপকার হবে না। অতএব এই যে ধার নীতি, ঋণ নীতির শৈথিল্য, সেটা তখনই কাজ করবে যদি মানুষের হাতে কিছু টাকা আসে। কিন্তু মানুষের হাতে টাকা নেই, এই ব্যাপারটা কেন্দ্রীয় সরকার সেইভাবে সমাধান করতে পারেন। কয়লা বা রেলের মতো জাতীয় সম্পদ বিক্রি বা বেসরকারীকরণের পথে যেভাবে কেন্দ্র এগোচ্ছে, পরবর্তী পরিস্থিতিতে দেশের আর্থিক মন্দা কাটাতে তা কি আদৌ দিশা দেখাবে, নাকি অন্য পন্থা অবলম্বন করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের? কেন্দ্রীয় সরকার যেটা জাতীয় সম্পদ সেগুলো বিক্রি করে খরচ তোলার কথা ভাবছে, কয়লা খনি, ডিফেন্স ইত্যাদি। এটা কিন্তু জাতীয় সম্পদ বিক্রি করার ভালো সময় নয়, কারণ এই সময়ে সারা পৃথিবী জুড়ে একটা মন্দা চলছে। তার ফলে এখন যদি জাতীয় সম্পদগুলো বিক্রি করা হয় তাহলে খুব ভালো দাম পাওয়া যাবে না। তার ফলে আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকার যদি অন্যভাবে খরচ তোলার কথা ভাবতেন, খুব বড় লোকদের আয়ের ওপর কর বসানো বা আরো ধার করা। কেন্দ্রীয় সরকার তো সবাইকেই ধার করতে বলছেন, রাজ্যগুলোকেও ধার করতে বলছেন, কেন্দ্রীয় সরকার নিজেও ধারটা খানিকটা বাড়ালে পারে, তাহলে সমস্যাটা আরেকটু কম হবে। সব মিলিয়ে একথা স্পষ্ট যে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হলে বেসরকারীকরণ বা ঋণ নীতি নয়, প্রয়োজন কর্মসংস্থান এবং সরকারি আর্থিক লগ্নির, এমনটাই মত অর্থনৈতিক মহলের। যেটা জন মেনার্ড কেইনস বলে গেছেন 1930s রিসেশনের সময়, যে যদি দেশে এই ধরনের ভয়াবহ মন্দা সৃষ্টি হয় তখন সরকারের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরকার এখানে এগিয়ে এসে চাকরি সৃষ্টি করবেন, কাজের সৃষ্টি করবেন, উৎপাদন ক্ষেত্র তৈরি করবেন, পরিবহন ক্ষেত্রটাকে জোর দেবেন, কারণ পরিবহন বা ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, সেটাতে কিন্তু প্রচুর লোক নিযুক্ত করা যায়, কাজে সেটা দেখতে হবে। চাকুরিজীবীদের কেনাকাটার উপর পণ্য পরিষেবার চাহিদা অনেকাংশেই নির্ভরশীল। মানুষ কর্মচ্যুত হওয়ায় ক্রয় ক্ষমতা স্বাভাবিকভাবেই হ্রাস পেয়েছে, যার ফলে পণ্য পরিষেবার চাহিদা কমে যাওয়ায় খাবি খাচ্ছে দেশের অর্থনীতি। জিডিপিতেও এর প্রভাব পড়েছে। কিভাবে? সাধারণত জিডিপিতে অসংগঠিত ক্ষেত্রের চেয়ে সংগঠিত ক্ষেত্রেই বেতনভুক্ত কর্মচারীদের অবদানই বেশি। তাই অর্থনীতিবিদরা বলে থাকেন, বেতনভুক্ত কর্মীদের চাকরি যাওয়া মানে দেশের অর্থনীতিতে অশনি সংকেত। দেশের অর্থনীতির তো আমরা সবসময় দেখছি যে জিডিপি নেগেটিভ রেটে চলে গেছে, জিডিপি গ্রোথ রেট, এবং এটা সমস্ত পৃথিবীতেই কম বেশি হয়েছে এবং ভারতের ক্ষেত্রেও হয়েছে, কারণ ভারত তো উন্নত দেশের মধ্যে পড়ে না, কাজেই আমরা ডেভেলপিং ইকোনমি বলি আমাদের দেশকে। কাজেই জিডিপি এবং গ্রোথ রেট সেটা খুবই খারাপ অবস্থা। কাজেই এই এত সংখ্যক মানুষের যদি চাকরি চলে যায় সেখানে নিশ্চয়ই সেটা জিডিপির ক্ষেত্রে প্রভাব ফেলেছে, এবং এটাকে থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে উৎপাদন বাড়ানো। এক কথায় এটাই বলা যায় যে যেভাবে হোক সরকারকে দেখতে হবে যে দেশের সামগ্রিক উৎপাদন কিভাবে বাড়বে। সামগ্রিক উৎপাদন বাড়ার উপায় বিনিয়োগ, এবং সেই বিনিয়োগ কিভাবে বাড়বে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্র, দুটো ক্ষেত্রেই কিন্তু বিনিয়োগ বাড়াতে হবে। এবং বিনিয়োগ বাড়াতে গেলে পরিকাঠামো দরকার, সুদকে নিয়ন্ত্রণ করতে হবে, মুদ্রাস্ফীতি যাতে না বাড়ে সেদিকে দেখতে হবে, এবং জনগণের চাহিদা বাড়াতে হবে।
এই কতগুলো ব্যাপারে যদি সরকার মনোযোগ দেন তাহলে নিশ্চয়ই আবার অর্থনীতি আগের জায়গায় ফিরে আসতে পারবে। করোনা পরিস্থিতির বাইরেও 3 বছরের ব্যবধানে যেভাবে ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে মানুষের চাকরি গেছে কিংবা নতুন করে কর্মসংস্থানের সুযোগ বাড়েনি, তাতে অর্থনীতিতেই ধস নেমেছে। যে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যথেষ্টই সময় সাপেক্ষ, কারণ আগেই বলেছিলাম এই দেশে মূলত বাঁধা বেতনের চাকরিতেই মাসিক আয় বেশি, কারণ তাতে চাকরির স্থায়িত্বও বেশি, সুযোগ সুবিধাও বেশি। আর তাই তো ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের তুলনায় চাকুরিজীবীরাই বেশি জিনিসপত্র কেনাকাটা করে থাকেন, চেষ্টা করেন দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে গাড়ি কেনা বা বাড়ি কেনা, আবার চেষ্টা করেন বাড়তি সঞ্চয়েরও। কিন্তু সেই চাকরির সংখ্যা কিংবা বেতন বৃদ্ধির হারেই যদি বছরের পর বছর টান থাকে, তবে কোন মন্ত্রের চাহিদার হাত ধরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে সেই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে হাজির হব এমনই একটি তথ্য সমৃদ্ধ এপিসোড নিয়ে।